চামড়ার বাজারে এবারও সিন্ডিকেটের হানা, কারসাজি করে কম দামে কেনার অভিযোগ। মধ্যস্বত্বভোগের দৌরাত্মে চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ নষ্ট, সনদের ফাঁদে রফতানির বাজার। চামড়া মনে করেন যে কোনো দামে নেই বলতে গেলে। বড় চামড়াগুলো 700 টাকা নিতেছে, এর মধ্যে যদি আপনার ছিঁড়া ভাড়া থাকে, সামান্য ত্রুটি থাকে, তাহলে 100-200 টাকা। 2.5 লাখ টাকার চামড়া আনছি, আনানোর সাথে এই চামড়া 1 টাকা মূল্য নেই। আপনার চামড়া আমি জোর করছি যে আমার কাছে নিয়ে আসেন, সরকারে নিয়ে যান। দোকান এবং আমাদের যে সক্ষমতা ছিল এটা অনেক কমে গিয়েছে। 20 থেকে 25টি চ্যানেলে যদি আমাদের LWG সার্টিফাইড হইতে পারে, তাহলে এই মার্কেটটা আমাদের জন্য রিওপেন হবে। 2 সিটির বেশিরভাগ জায়গার বর্জ্য অপসারণ, অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থার দাবি প্রশাসকের। আরেকটু বেটার পরিষ্কার করলে গন্ধটা আরেকটু একদম প্রায় জিরো হয়ে যেত। বিভিন্ন জায়গায় কিছু কিছু গাফিলতির কারণে আমরা কিছু কর্মীকে আমরা শোকজ করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্থানীয় সরকার নির্বাচনেও বাজিমাত করতে চায় বিএনপি। দলীয় প্রতীক ছাড়া ভোটে নানা সমীকরণ, গুরুত্ব পাবে জনপ্রিয়তা। দলের তৃণমূলেও হবে পুনর্গঠন। আর দিনে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। কালই দেয়া হবে তদন্ত প্রতিবেদন। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার। ঈদের ছুটিতেও ডিএনসিসি হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে রোগীর চাপ, বেশিরভাগই ঢাকার বাইরে। যাত্রাপথের জনসমাগমের সংক্রমণ আরও বাড়ার শঙ্কা। সামাজিক মাধ্যমে 89% নারী অনলাইন সহিংসতার শিকার, তথ্য জরিপের। অভিযোগ করেন না 75%। ডিজিটাল প্ল্যাটফর্মে নজরদারি ও আইনের কঠোর প্রয়োগের তাগিদ। টানা ছুটিতে যান্ত্রিক ব্যস্ততা ভুলে বিনোদনের খোঁজে মানুষ। প্রকৃতির নীলিমা উপভোগে বিভিন্ন স্পটে পর্যটকের ভিড়। চিড়িয়াখানার প্রধান আকর্ষণ ডোনাল্ড ট্রাম্প। চামড়ার বাজারে এবারও সিন্ডিকেটের হানা, কারসাজি করে কম দামে কেনা হয়েছে বলে অভিযোগ বিক্রেতাদের। এমন অভিযোগ স্বীকার করে মৌসুমি ব্যবসায়ীদের দোষারোপ করছেন পোস্তার ব্যবসায়ীরা। এদিকে তেমন নষ্ট ছাড়াই এবার চামড়া সংরক্ষণ হয়েছে সাভারের চামড়া শিল্পনগরী ও পাশের আড়তে। তবে জেলা থেকে যারা ঢাকায় চামড়া এনেছেন তারা কাঙ্ক্ষিত দাম পাননি বলে অভিযোগ উঠেছে। বড় গরুর চামড়া 700 টাকা, একটু কাটা হলেই নেমে যাচ্ছে 100 টাকায়। পুরান ঢাকার পোস্তায় একটি মাদ্রাসা থেকে নিয়ে আসা এসব পশুর চামড়া এমন কম দামেই বিক্রির অভিযোগ করেন ভুক্তভোগীরা। জানান কোথাও মিলছে না এর চেয়ে বেশি মূল্য। বড় চামড়াগুলো 700 টাকা নিতেছে, এর মধ্যে যদি আপনার ছিঁড়া ভাড়া থাকে, সামান্য ত্রুটি থাকে, তাহলে 100-200 টাকা। সর্বোচ্চ বড় মাল যেটা ব্রাহ্মা কালকে কিনছিলাম 1200 টাকা কিনছিলাম, আর যেগুলো এভারেজ বড় থাকে ওগুলো 800-900 টাকা এরকম। আড়তদাররা বলছেন সর্বোচ্চ 1200 টাকা দিয়েও কিনছেন চামড়া, তবে বাজার পরিস্থিতি ভালো না বলেও জানান তারা। হাজারীবাগ ট্যানারির মালিকদের কাছে যে টাকাগুলো পাবে, ওই টাকাগুলো 50%-60% টাকা এখনো দেওয়া হয়নি। 1 বছর হয়ে গেছে, তারপরও টাকাগুলো দেওয়া হয়নি। এদিকে বিক্রেতা আড়তদারদের মিশ্র বক্তব্যে কিছু ক্ষেত্রে কমে কেনার কথা স্বীকার করছে হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। একই সঙ্গে ট্যানারি মালিকরা বকেয়া 90 কোটি টাকা না দেয় এবার লক্ষ্যমাত্রার চেয়ে 20,000 চামড়া কম সংগ্রহ হবে বলে দাবি সংগঠনটির। সার্বিক পরিস্থিতি হচ্ছে যেভাবে আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকি ওভাবেই আছে, কিন্তু আমাদের যোগান এবং আমাদের যে সক্ষমতা ছিল এটা অনেক কমে গিয়েছে। এটার মেইন কারণই হচ্ছে আমাদের কাছে ফিনান্সিয়াল যথেষ্ট ব্যাকআপ নাই। এটা অনেক বড় এক সমস্যা। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের আটকিয়ে রেখেছে, কেউ 5 কোটি, কেউ 3 কোটি, কেউ 2 কোটি, কেউ 50 লাখ 80 লাখ করে প্রচুর পরিমাণে টাকা তারা আটকিয়ে রেখেছে। এদিকে তেমন নষ্ট ছাড়াই এবার চামড়া সংরক্ষণ হয়েছে সাভার চামড়া শিল্পনগরী ও আশপাশের আড়তে। 2-1টি কারখানা সাময়িক সংকটে পড়লেও পর্যাপ্ত লবণ ও শ্রমিক থাকায় সহজেই সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে বলে জানান আড়ত ও ট্যানারি মালিকরা। মোটামুটি আমরা আমাদের লক্ষ্যমাত্রা আমরা পৌঁছছি মোটামুটি। এবারে যে আবহাওয়া ছিল, এই আবহাওয়া মোটামুটি চামড়ার জন্য খুব ভালো একটা আবহাওয়া ছিল। যে চামড়াটা এখন আমি লবণ লাগাচ্ছি, এটাও আমি মনে করি যে যাতে নষ্ট না হয় সেই চেষ্টা করতেছি। ওয়েদার ভালো ছিল, তার কারণে
আমাদের চামড়াটা আপনার নষ্ট তেমন নষ্ট হয়নি। তবে সিলেট, হবিগঞ্জ সহ ঢাকার বাইরে থেকে যেসব চামড়া এসেছে গুণগত মান কিছুটা নষ্ট হয়, ভালো দাম পাননি বিক্রেতারা। মাল আমরা সংগ্রহ করছি, এই পরিমাণ যদি শ্রমিক পাওয়া যেত তাহলে আমরা আরো অনেক আগে কাজটা শেষ করতে পারতাম। আমরা লবণ পাইতেছি না বা লেবার পাইতেছি না, এটা প্রসেস জানি না, এই জন্য তো মালটা তো ফালাই দেওয়া যাবে না, এই জন্য আমরা আসছি। রাস্তাঘাটে জ্যাম ছিল, মাল আসতে দেরি হয়েছে, রাস্তা ভালো না, এই জ্যামের কারণে গাড়িগুলো আসতে পারে না সময় মতো। শুক্রবারও কোরবানি পশুর চামড়া ঢুকতে দেখা যায় আড়ত ও ট্যানারিতে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে মধ্যস্বত্বভোগীর দৌরাত্মে চট্টগ্রামে এবারও হাজার হাজার পিস চামড়া নষ্ট হয়েছে। দাম না পেয়ে ফেলে যাওয়া চামড়াগুলো বর্জ্য হিসেবে অপসারণ করেছে সিটি কর্পোরেশন। এরপরও চট্টগ্রামে রেকর্ড 4 লাখের বেশি চামড়া সংরক্ষিত হয়েছে বলে দাবি করা হয়েছে। সাখাওয়াতপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামে আমিন জুট মিলের সামনে রাস্তায় শত শত পিস গরুর চামড়া, নষ্ট চামড়া নামাতে শ্রমিকদের অনীহা থাকায় ট্রাক বোঝাই চামড়া ছিল এখানে ভাড়া না পেয়ে ট্রাকের চামড়া রাস্তায় ফেলে দেন ট্রাক চালকেরা। পার্টি চলে গেছে, টাকা না দিয়ে আমাদের ভাড়া দেয় নাই, লেবারের টাকা দেয় নাই, মোবাইল বন্ধ। আমাদের 12,000 টাকা, এই 50,000 টাকা মাল কিনছে পার্টি। ফাড়ি বিক্রি করে না জানে ফাড়ি লাতে চলে গেছে। আতুরা ডিপো এবং মুরাদপুর আড়ত এলাকাতেও অবিক্রিয় থাকে বিপুল পরিমাণ চামড়া। মধ্যস্বত্বভোগীদের কারসাজির কবলে পড়ে এসব চামড়া নষ্ট হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। চামড়াগুলো রাত্রে আসছিল 5টা বাজারে এখানে ফেলে দিয়ে চলে গেছে, বিক্রি করতে পারে না সেজন্য। আমি 2-2.5 লাখ টাকার চামড়া আনছি, আনার সাথে এই চামড়া 1 টাকা মূল্য নেই। আতুরডুবু সভাপতি থেকে বলছিলাম, ওরা বলছে আমরা চামড়া লয়ে নিয়েছি, ওখানে চামড়া লয় না, লবণ নাই, উঠার নাই, সেটা নাই, অনেক কিছু বলছে। পরে সিটি কর্পোরেশনের গাড়ি এসে এসব নষ্ট চামড়া বর্জ্য হিসেবে অপসারণ করে। এখন আমরা এগুলা এখানে কান কাটা লেজ কাটার সাথে ওই চামড়াগুলো পচনশীল পচে যাওয়া চামড়াগুলোও নিয়ে আমাদের ডাম্পিং পয়েন্টে আমরা ফেলে দিচ্ছি। হাজার হাজার চামড়া নষ্ট হলো, লক্ষ্যমাত্রা অনুযায়ী 4 লাখ পিস চামড়া সংগ্রহ হয়েছে বলে দাবি আড়তদার সমিতির। নগরীতে 1.5 লাখ এবং উপজেলা পর্যায়ে আরও 2.5 লাখ চামড়া সংগ্রহ হয়েছে। দর নিয়ে কারসাজির কোনো অভিযোগ মানতে নারাজ সমিতির নেতারা। বালা মালগুলো 500 টাকা করে বিক্রি করে ফেলছে, এর যেগুলো বাদ দেয় এগুলো আনি করে কয় আমরা বেচতে পারি না, কারণ কিন্তু ছোটো ছোটো মাল, এই জন্য সমস্যা হয়, এটা আমাদের দোষ না। এবার পাড়া মহল্লা থেকে 300 থেকে 400 টাকা ধরে চামড়া কেনা হলো। মধ্যস্বত্বভোগীরা সেই চামড়া কিনেছেন 100 থেকে 150 টাকায়। চামড়ার প্রকৃত মূল্য পাওয়া দূরে থাকুক, যেসব ট্রাকে করে এসব চামড়া আনা হয়েছে তার ভাড়াও দিতে না পেরে পালিয়ে গেছেন মৌসুমি ব্যবসায়ীরা। আর তাই এসব নষ্ট চামড়া রাস্তার উপর ফেলে রেখে চলে যাচ্ছেন ট্রাক চালকেরা। আড়তের বদলে নষ্ট চামড়ার স্থান হয়েছে রাস্তার উপর। চট্টগ্রামের আমিন জুট মিলের সামনে থেকে কমল দে, সময় সংবাদ। চামড়া সংগ্রহের আরো খবর জানাতে এই মুহূর্তে পোস্টায় আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ এবং ব্রাহ্মণবাড়িয়ায় আছেন উজ্জ্বল চক্রবর্তী। শুরুতেই যাচ্ছি কাজলের কাছে। কাজল, সারা বছরের পশুর চামড়া সংগ্রহের বড় মৌসুম ঈদুল আজহা। ঈদুল আজহার আজকে দ্বিতীয় দিন। ঈদুল আজহার পরবর্তী দ্বিতীয় দিনও কিন্তু চামড়া সংগ্রহ করছেন রাজধানীর পুরান ঢাকার যেটি পোস্তার ব্যবসায়ীরা। সেক্ষেত্রে এখানকার আড়তদার যারা আছেন, আড়তদারদের প্রতি বছরের মতো এবছর আমরা অভিযোগ পেলাম, সেটি হচ্ছে যে নগদ টাকার সংকট এবং ট্যানারি মালিকরা তাদের যে বকেয়া রয়েছে 11 বছরের যে বকেয়া রেশ 90 কোটি টাকার মতো, সে টাকা না দেয় অনেক ব্যবসায়ী আড়তদার এখানে ব্যবসা বন্ধ করে দিয়েছেন এবং আর্থিক সংকটে তারা চামড়াও পর্যাপ্ত পরিমাণ কিনতে পারছেন না। লক্ষ্যমাত্রা এবছর তাদের সংগ্রহর 80,000 পিস, সেটি কিন্তু দুঃখিত 60,000 পিস, গত বছর ছিল 80,000 পিস। সেই থেকেও কিন্তু আজকে তারা বলছে যে তাদের লক্ষ্যমাত্রা আরও কমতি, প্রায় 20,000 পিস কম কিন্তু তারা সংগ্রহ করতে পারবেন। আরেকটি বড় ইস্যু সেটি হচ্ছে প্রতি বছরের যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু যে লক্ষ্যমাত্রা এবং আর্থিক সংকট, সেটির কারণে কিন্তু চামড়ার যে কম দামে কিন্তু সেটি একটু বড় অভিযোগ। আজকে যে চামড়াগুলো আসছে সেটি কিন্তু বেশিরভাগই আসছে হচ্ছে মাদ্রাসা থেকে। বিভিন্ন মাদ্রাসায় যারা চামড়া জমা দেন সেই কাঁচা চামড়াগুলো তারা নিয়ে আসছেন মাদ্রাসা সংশ্লিষ্টরা। তাদের যে অভিযোগ সেটি হচ্ছে যে সর্বোচ্চ বড় চামড়া যেটি আছে সেটি কিন্তু 700 টাকা বিক্রি হচ্ছে। আবার অনেক আড়তদার এখন যেটি আমাকে জানালেন সেটি হচ্ছে কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম, সেটি হচ্ছে 5 থেকে 600 টাকাও প্রতি পিস তারা দাম দর করছেন, যেহেতু বাজার তাদের খারাপ, তাদের যে দাবি সেটি অনুযায়ী। এবং যদি কোনো কাঁচা চামড়া একটু কাটা থাকে সেটি কিন্তু বলা হচ্ছে 100 থেকে 150 টাকা হচ্ছে এবং চামড়া কিন্তু যত বড়ই হোক সেটি কিন্তু কেনা হচ্ছে না। এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু এখানে যারা কাঁচা
চামড়া নিয়ে আসছেন তারা কিন্তু বিক্রি করছেন বাধ্য হয়ে, কারণ কাঁচা চামড়া সংরক্ষণ করার প্রসেসও নেই। এবং অনেক মাদ্রাসায় প্রসেসিংয়ের জন্য গত বছর লবণ দেওয়া হলো, এবছর দেওয়া হয়েছে কিনা, কতটুকু মাদ্রাসা পেয়েছে সেটিও প্রশ্নের বিষয়। এবং সেখানে প্রকৃতত পর্যাপ্ত জায়গা না থাকে তারা বাধ্য হয়ে কিন্তু পোস্তার মতো জায়গা কিংবা ট্যানারিতে তারা নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই বছর কিন্তু 20-25% লাম্পি ভাইরাস যেটি হয় রাসায়নিক খাদ্য, প্রক্রিয়াজাত খাবার কিংবা ভ্যাকসিনের কারণে চামড়া নষ্ট হয়, সেটি কিন্তু আমরা দেখছি সেই চামড়াগুলো কিন্তু কিছু হলো নষ্ট হচ্ছে। তো আমার কাছে এই ছিল পোস্তা থেকে কাঁচা চামড়া সংগ্রহের সবশেষ। আমরা চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, সেখানে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। গতকালকে সারা দেশের ন্যায় কিন্তু ব্রাহ্মণবাড়িয়া পবিত্র ঈদুল আজহা পালন করা হয়েছে। ঈদুল আজহার পর কিন্তু প্রায় 1,69,000 পশু কুরবানি করা হয়েছে এই জেলায় প্রাণী সম্পদ অফিসের তথ্য অনুযায়ী। আপনাকে জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া যে প্রতি বছরের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া কোট্টুরের মোড় এবং যে মঠের গুড়া এলাকায় কিন্তু মৌসুমি চামড়া ব্যবসায়ীরা তাদের পাড়া মহল্লার বিভিন্ন স্থান থেকে চামড়াগুলো সংগ্রহ করে তারা কিন্তু জড়ো হন। কিন্তু এবছর যেটা হয়েছে, তারা কিন্তু প্রত্যেক পাড়া মহল্লা থেকে 200-300 বা 400-500 টাকা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ছোট, মাঝারি এবং বড় আকারের গরু চামড়া এবং মহিষের চামড়া তারা ক্রয় করেছেন। কিন্তু যে ব্রাহ্মণবাড়িয়া যে মূলত যে ক্রেতারা আসেন তারা কিন্তু ভৈরব থেকে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া পাশের যে জেলা কিশোরগঞ্জের ভৈরব থেকে আসেন। এবছর কিন্তু তারা না আসার কারণে কিন্তু এখানে যে মৌসুমি ব্যাপারীরা তারা চামড়া ন্যায্য মূল্য না পেয়ে কিন্তু তারা স্তূপ আকারে কিন্তু চামড়াগুলো রাস্তার বিভিন্ন প্রান্তে ফেলে রেখে চলে গেছে বলে আমরা জানতে পেরেছি। এই নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভা এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে। ঈদের ছুটি চলাকালীন সময় তারা ছুটি থাকার কারণে কিন্তু আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন এই স্তূপ আকারে কিন্তু পুরো চামড়ার স্তূপ আকারে শত শত কোরবানি পশুর চামড়া কিন্তু ফেলে রেখে চলে গেছে এবং এসব পচা এই চামড়া থেকে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে, যার কারণে পথচারীরা কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়েছেন বলে আমাদেরকে তারা নিশ্চিত করেছেন। আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রেখে, এই গরু এবং মহিষের চামড়াগুলো লবণ না থাকার কারণে এবং ফেলে রাখার কারণে কিন্তু পচা, দুর্গন্ধ এবং তিক্ততা ছড়াচ্ছে। এবং এখানে যে পথচারীরা আছে তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে পৌর কর্তৃপক্ষ যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, জেলা প্রশাসনের পক্ষ থেকে যেন ব্যবস্থা নেওয়া হয়। তারা দোষারোপ করছেন যে চামড়া বাজারগুলোতে যদি সরকারিভাবে মনিটরিং করা হতো এবং নিয়ন্ত্রণ করা হতো তাহলে কিন্তু আজকে এই দুর্ভোগ সৃষ্টি হতো না। এবং তারা বলছেন গরু মহিষের পাশাপাশি এখানে কিন্তু কোরবানির যে ছাগল এবং ভেড়ার চামড়াও আছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ চামড়ার যে পচা দুর্গন্ধ তার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পোস্তা এবং ব্রাহ্মণবাড়িয়ায়। সনদের ফাঁদে আটকে আছে বাংলাদেশের 10 থেকে 12 বিলিয়ন ডলারের চামড়া রপ্তানির বাজার। 10 বছর আগের সমপরিমাণ চামড়া রপ্তানি করেও পিছিয়ে পড়ছে বাজার মূল্যে। সংশ্লিষ্টরা বলছেন, দেশে বিদেশে সঠিক মূল্য পেলে দ্বিতীয় সর্বোচ্চ মূল্য সংযোজন খাতের 90% রপ্তানি আয় যুক্ত হবে বাংলাদেশের ঘরেই। সেলিয়া সুলতানার রিপোর্ট। 10 বছর আগেও $1.50 থেকে 70 সেন্টে বিক্রি হতো প্রতি স্কোয়ার ফিট চামড়া। এখন প্রতি স্কোয়ার ফিট সনদবিহীন হিসেবে দর নেমে এসেছে 50 থেকে 70 সেন্টে। অথচ পোল্যান্ডের ট্যানারি এলসি কোম্পানি LWG সার্টিফাইড হওয়ার পর ভারত, ভিয়েতনাম ও চীনের 246টি প্রতিষ্ঠানের চামড়ার দাম বেড়েছে 40%, যেখানে দেশগুলোর সর্বনিম্ন $1.80 থেকে $2.50 পর্যন্ত গুনছে। ফলে বৈশ্বিক $420 বিলিয়ন এই বাজারে 3.5% কাঁচা চামড়া সরবরাহ করা বাংলাদেশের আর্থিক অংশীদারিত্ব মাত্র 0.7%। ট্যানারি মালিকরা বলছেন, সক্ষমতা রয়েছে তবে সনদ নেই, ফলে প্রিমিয়াম মূল্য থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। 10 বছর আগের সমপরিমাণ রপ্তানি করেও আন্তর্জাতিক বাজার মূল্যে পিছিয়ে যাচ্ছে। মার্কেট ছিল সাউথ কোরিয়া, রিপ্রসেস হয়ে আমেরিকা চলে যেত। আমরা কিন্তু এই মার্কেটটা হারাইলাম। এই মার্কেটে আমাদের যে প্রাইস সেটা ছিল $1.60, 70, 80 সেন্ট। 20 থেকে 25টি ট্যানারি যদি আমাদের LWG সার্টিফাইড হইতে পারে তাহলে এই মার্কেটটা আমাদের জন্য রিওপেন হবে। গবেষণার হিসেবে CETP অর্থাৎ আন্তর্জাতিক মানের বর্জ্য শোধনাগারে আটকে আছে প্রায় $10 থেকে $12 বিলিয়ন এই রপ্তানি সম্ভাবনা। অথচ আন্তর্জাতিক সার্টিফাইডে খরচ হবে এককালীন। আমাদের সাভারের যে ইন্ডাস্ট্রিয়াল এসেট ETPর কারণে আটকে আছে। তো এটা করতে পারলে আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য বিশাল বাজার, এটা উন্মুক্ত হয়ে যাবে এবং সেখান থেকে আমরা লং টার্মে $10 থেকে $12 বিলিয়ন মতো প্রতি বছর এই চামড়া খাত থেকে আয় করতে পারবো। ফলে কর্মসংস্থান ও বহুমুখী রপ্তানির স্বার্থে চামড়া খাতকে বিশ্ববাজারে এগিয়ে রাখা ও বাজার প্রসারে নীতি প্রতিবন্ধকতা দূর করার দায়িত্ব সরকারের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীর বেশিরভাগ এলাকা কোরবানির পশুর বর্জ্যমুক্ত হলেও কিছু জায়গায় দেখা গেছে বর্জ্য। এ নিয়ে ক্ষোভ দেখা গেছে আশপাশের বাসিন্দাদের মধ্যে। এদিকে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন, অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মূল সড়কের পাশেই কোরবানির পশুর পরিত্যক্ত চামড়ার স্তূপ। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পথচারীরা পার হচ্ছেন নাক চেপে। রাজধানীর উত্তর বাসাবোতে এমন চিত্র দেখা যায় ঈদের দ্বিতীয় দিনে। এলাকাবাসীর অভিযোগ, ঈদের দিন থেকে পড়ে আছে চামড়ার বর্জ্য। পরিচ্ছন্নতা কর্মীরা আসেন শুক্রবার সকালে। বর্জ্যের এমন স্তূপ চোখে পড়ে রাজধানীর আরও কিছু পয়েন্টে। তবে বেশিরভাগ এলাকার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা। দুর্গন্ধ হয়ে গেছে সত্য কথা। তবে এই যে গাড়ি আসছে এখন ওনারা চামড়াকে নিয়ে যাবে। তবে সিটি কর্পোরেশন লোকে ওরা আমি দেখছি কর্মীরা খুব চেষ্টা করছে। কোরবানিটা তো আরও আগে তাদেরকে সরানো উচিত ছিল। হ্যাঁ, এখন দেরি করে ফেলছে। এটা মানে কর্তৃপক্ষদেরকে আমি আবেদন করবো যে তাড়াতাড়ি এটাকে সরানো উচিত। খুব সুন্দর ক্লিন করছে, আশেপাশে কোনো ময়লা নাই, কোনো গন্ধ নাই। সিটি কর্পোরেশনের কর্মীরা জানান, নিরলসভাবে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি করা পশুর বর্জ্য অপসারণেরও প্রস্তুতি রয়েছে তাদের। কালকে ডাকলে আছে, আজকে যেটা হচ্ছে আবার কোরবানি দিছে, এইটা আজকে আবার ক্লিয়ার করে ফেলাইছি। লাগছি ময়লা খালি আনতাছি আর ফেলাইতাছি। রাজধানীর শাহজাহানপুরে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। বর্জ্যের স্তূপ দেখে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেন তিনি। হাটের অনুমতি দিয়ে আজকে সারা শাহজাহানপুরের প্রত্যেকটা অলি গলিতে তারা সেটাকে বিস্তার করেছে। এটা তো হাটের কোনো কন্ডিশন না। জামানত বাজেয়াপ্ত হোক, ফাইন হোক, একটা কিছু তো অবশ্যই হবে। শুক্রবারের মধ্যে সম্পূর্ণ রাজধানী বর্জ্যমুক্ত করা হবে বলে দাবি ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। সরকারকে শূন্য থেকে আবার শুরু করতে হয়েছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি আরও বলেন, ব্যাংকগুলো লুটপাট করে নিয়ে গেছে আওয়ামী লীগের লোকজন। এর আগে শহরের তাঁতিপাড়ায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি ঠাকুরের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে সম্মান করে তিনি অতি দ্রুত এখানে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রুভাল দিয়েছেন। শুধু অ্যাপ্রুভাল দেননি, তিনি ভাইস চ্যান্সেলর নিয়োগ করেছেন। শুধু নিয়োগ করেনি, তিনি আর্থিক কিছু অনুদানও বরাদ্দ করেছেন। দেশবিরোধী চক্রান্ত করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে সরকার তা শক্ত হাতে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান সরকার যে কোনো ঘটনা চিহ্নিত করে সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছে। গণতন্ত্র রক্ষা ও অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। রিজভী আরও বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুতই শেষ করা হবে। আজও একটি সরকার, যে কোনো একটি রাষ্ট্রে নানা ধরনের যে বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী এবং সরকার যে কোনো ঘটনায় তিনি সেটিকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে। তারপরেও কেউ কেউ বলছেন ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। সরকারের যেগুলো ভুল হচ্ছে সেটা আপনারা ধরিয়ে দিতে পারেন, কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া, এইটা এদেশের মানুষ কখনোই এটাকে ভালোভাবে নেয়নি, ভালোভাবে নেবে না। সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও বাজিমাত করতে চায় বিএনপি। আশানুরূপ ফলাফল আনতে দলীয় প্রতীক ছাড়া নির্বাচনের প্রার্থী বাছাইয়ে ব্যক্তি জনপ্রিয়তায় গুরুত্ব দেবে দলটি। একই সঙ্গে চলবে তৃণমূলে দল পুনর্গঠনের প্রক্রিয়াও। নেতারা বলছেন, সরকারের ইতিবাচক কর্মকাণ্ডের সুফল স্থানীয় নির্বাচনে আনতে চান তারা। হাসান ওয়ালির প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ে ফুরফুরে মেজাজে ক্ষমতাসীন বিএনপি। দীর্ঘ বছর পর অনুকূল পরিবেশে এখন সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে ব্যস্ততা দলটির।
এর মধ্যেই কড়া নাড়ছে স্থানীয় সরকার নির্বাচন। সরকারের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপের নির্বাচন হবে চলতি বছরেই। এরই মধ্যে স্থানীয় নেতারা মাঠে নেমেছেন শক্তিমত্তা জানান দিতে। ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে উপজেলা পৌরসভা নির্বাচনে প্রার্থী হতে চান অনেকেই। তবে প্রতীক ছাড়া নির্বাচনের সামনে আসছে নানা সমীকরণ। প্রতীক না থাকায় দলীয় শৃঙ্খলা রক্ষা এবং একাধিক প্রার্থী ঠেকানোর চ্যালেঞ্জ এখন বিএনপির সামনে। তবে প্রতীকবিহীন নির্বাচনে সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করে বিএনপি। দলীয় প্রতীকের ব্যাপারটা যখন নিয়ে আসলো, এটা করেছিল যে সমাজের মধ্যে একটা বিভাজন তৈরি করা, সেটাকে তুলে দেওয়া, এটা যথার্থ হয়েছে। বৃহত্তর যদি আমরা চিন্তা করি বা সুদূর প্রসারী, এটার ফল হবে ইতিবাচক। সমর্থনের ক্ষেত্রে ব্যক্তি জনপ্রিয়তার উপর জোর দিচ্ছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলছেন, নির্বাচনের আগে তৃণমূলকে শক্তিশালী করতে চলবে কমিটি পুনর্গঠন প্রক্রিয়াও। নির্বাচনে অবশ্যই ব্যক্তির ব্যক্তিগত জনপ্রিয়তা, সে লোকটি কেমন, সেটাই সবচেয়ে বেশি কাজ করবে। আমাদের প্রার্থী যথাসময়ে সেটি ঘোষণা করা হবে। যখনই যেটা দলীয় হাইকমান্ডের কাছে প্রতিভাত হবে যে এইখানে এই জায়গাটি দুর্বল আছে, তো সেটাকে বাতিল করে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি করে সেখানে কাউন্সিল সম্মেলনের ব্যবস্থা করে সংগঠনকে শক্তিশালী করা হয়। ফ্যামিলি কার্ড, খাল খননের মতো নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হয় স্থানীয় সরকার নির্বাচনেও জনগণ বিএনপি নেতাদের বেছে নেবে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আমাদের যে কমিটমেন্ট, সেসব কমিটমেন্ট আমরা পূরণ করছি। আশা করি জনগণ আমাদের এইসব কমিটমেন্ট পূরণ করার মাধ্যমে তারা আমাদের প্রতি স্বস্তি পাবে এবং তারা আমাদের আগেও সমর্থন করছে, আবারও সমর্থন করবে। রাজনৈতিক নির্বাচনে যারা সমাজে যারা সবচেয়ে সুপ্রতিষ্ঠিত তারাই নির্বাচিত হয়, তাই হবে। চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশ জুড়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা সরকারের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, যুক্তরাষ্ট্রে রকেটের ইঞ্জিন পরীক্ষার সময় ভয়াবহ বিস্ফোরণ, যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা, তদন্তের ঘোষণা মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনের। আদ্দিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। কালই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক। পুলিশও দ্রুতই মামলার প্রতিবেদন জমার প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার। মাসুদুর রহমানের রিপোর্ট। মগবাজারের আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-এ বুধবার সকালে 6 শিশুর রহস্যজনক মৃত্যু হয়। 1 ঘন্টা এসি বন্ধ থাকায় এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। 2 যমজ শিশুসহ 6টি নবজাতকের এমন মৃত্যু মানতে পারেনি কেউ। হাসপাতালের দায়িত্ব অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগে রমনা থানায় মামলা করেন এক শিশুর বাবা। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার। নার্স বলছিল যে বুধবার দিন ডেলিভারি দিয়ে দেবো, বাসায় নিয়ে যেতে পারো। বুধবারে তো আনা হলো না, আনা হয়েছে আরেক প্রতিক্রিয়া আনা হচ্ছে। আমরা সরকারের কাছে বিচার চাই। সারা দেশে আলোড়ন সৃষ্টি করায় নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে শুরু হয় কাজ। অনেক পুরনো ভবনে পোস্ট অপারেটিভ ওয়ার্ড স্থাপন, ভেন্টিলেশন ও এসি স্থাপনের বিষয়ে তদন্ত করছেন তারা। ইতোমধ্যে হাসপাতালের ভেন্টিলেশন ব্যবস্থা সহ বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে বলে জানিয়েছে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আজকেও তদন্ত কমিটি তদন্ত করতেছে। আজকে অথবা কালকের মধ্যে ডেফিনেটলি আমরা রিপোর্ট পেয়ে যাবো। ওখানে ভেন্টিলেশন ব্যবস্থা অ্যাপ্রোপ্রিয়েট না। এসি যদি বন্ধ হয়ে যায় তাহলে প্র্যাকটিক্যালি ওখানে ভেন্টিলেশন করা হচ্ছে। এই জিনিসগুলো আমাদের নজরে আসছে। জোরে সোরে চলছে পুলিশের তদন্ত কাজও। সিআইডির ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষায় তারা। পাশাপাশি 6 নবজাতকের সব মেডিকেল কাগজপত্রও চলছে যাচাই বাছাই। দ্রুতই প্রতিবেদন দিতে চায় পুলিশ। সিআইডি এক্সপার্ট টিম এসে স্যাম্পল সংগ্রহ করেছে, তাদের এক্সপার্ট অপিনিয়ন এবং আমাদের আইও কর্তৃক যে সব তথ্য পাওয়া যাবে তার প্রেক্ষিতে আশা করি খুব দ্রুতই আমরা পুলিশ রিপোর্ট দিয়ে দেব। প্রতিবেদনের আলোকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় স্বাস্থ্য অধিদপ্তর ও পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতেও রাজধানীর ডিএনসিসি হাসপাতালে বেড়েছে হামে আক্রান্ত রোগীর চাপ। অধিকাংশ রোগী ঢাকার বাইরে থেকে আসা।
চিকিৎসকরা আশঙ্কা করছিলেন ঈদ মৌসুমে বাড়তে পারে হামের প্রকোপ। যাত্রাপথের জনসমাগমে সংক্রমণ আরও বাড়ার শঙ্কা করেন তারা, যার প্রভাব এরই মধ্যে দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে। ঈদের দ্বিতীয় দিনেও হামের জন্য বিশেষায়িত রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালের করিডোরে রোগীর ভিড়। শুক্রবার সকাল থেকে এই ভিড় আরও বাড়তে থাকে। ডিএনসিসি হাসপাতালের করিডোরের অধিকাংশ রোগী ঢাকার বাইরে থেকে আসা। এক সপ্তাহ আগে আমার বাগনি রয়েছিল, হেনে নিয়ে এসেছিল, তারপরে আমার বড় ভাই নিয়ে এসেছি। রবিবার থেকে অসুস্থ, আপনার ঢাকা মেডিকেল রিসার্চকে ঢাকা মেডিকেল থেকে এই জায়গায় পাঠাইছে। নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া হাসপাতাল নিয়ে গেছিলাম, সেখান থেকে শরীরের রেস্ট দেখে পরে বলছে ডিএনসি হাসপাতাল নিয়ে। হাসপাতাল ঘুরে দেখা যায় রিলিজ নেওয়া রোগীর তুলনায় নতুন রোগীর ভর্তির পরিমাণেই বেশি। অনেকের পরিবার ও আত্মীয় স্বজন হামে আক্রান্ত ছিলেন, সেখান থেকে সংক্রমণের আশঙ্কা করছেন স্বজনরা। অন্য ডাক্তার দেখেছি, তারপরে যে রোগের কোনো ইয়ে হইতেছে না, কমতেছে না, তারপর আমরা হাসপাতালে নিয়ে আসছি। আমাদের বাড়িরও একজন এই হসপিটালে আসছে, তো ও এরাই আর কি বলছে যে এই হসপিটালে নিয়ে যাও, ওইদিকে গেলেই ভালো হবে। 3 দিন যাবত হসপিটালে ভর্তি, কিন্তু বাচ্চা জ্বর আসছিল প্রায় 15 দিন পর্যন্ত। চিকিৎসক জানান ঈদের রোগীর চাপ বেড়েছে। ভাইরাসটি ছোঁয়াচে হয় ঈদের এই সময়ে আশঙ্কাজনক হারে বাড়তে পারে হাম সংক্রমণ। হামটা আশানুরূপভাবে কমেনি, তো এটার কারণ হিসেবে আমাদের মনে হচ্ছে যে এই যে ঈদ যাত্রায় যে একটা সংক্রমণ হচ্ছে, ঈদের পরে এটা দেখা যাবে যে আরও বেড়ে যাবে এবং হচ্ছে তারপর পরেই হয়তো আমরা একটা ওই যে টিকার বেনিফিটটা পাওয়া শুরু করব। তবে টিকার কার্যকারিতা শুরু হওয়ার পাশাপাশি জনসচেতনতায় সংক্রমণের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সহিংসতার অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। ভুক্তভোগীর বেশিরভাগই নারী। জরিপের তথ্য বলছে 89% নারী অনলাইন সহিংসতার শিকার, তবে অভিযোগ করেন না 75%। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। কিছু অশোভন মন্তব্য, কিছু আপত্তিকর শব্দ, কিছু কটুবাক্য অনেক সময় এলোমেলো করে দিচ্ছে অনেকের সম্ভাবনাময় জীবন। অযাচিত এসব কারণে হতাশা আর আতঙ্ক ঘিরে ধরে চারপাশ থেকে। এসবের বেশিরভাগই ঘটছে সামাজিক মাধ্যম ঘিরে। মানুষের যাপিত জীবনে এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন সামাজিক মাধ্যম, কিন্তু প্রায় দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমকে অনেকেই ব্যবহার করছেন বাছবিচারহীনভাবে। মত প্রকাশের নামে অন্যের অধিকার হরণ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে কিছু ছাড়ি না, আমি আমার ছবিও ছাড়ি না, আমি আমার ফ্যামিলির কিছুই ছাড়ি না, কারণ আমার এগুলো রিভিল করতে ভালো লাগে না। জিনিসটা পজিটিভ, কিন্তু মন্তব্যগুলো সব নেগেটিভ। নাগরিক অধিকারের দোহাই দিয়ে বর্তমানে সহিংসতার বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে সোশ্যাল মিডিয়া। নামে বেনামে আইডি খুলে সামাজিক, সাংস্কৃতিক কিংবা রাজনৈতিক ব্যক্তিদের মানহানির ঘটনা যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। অপতথ্য আর ছবি বিকৃত করেও উস্কে দেওয়া হচ্ছে সহিংসতা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউএনএফপি এর সমীক্ষায় উঠে এসেছে, দেশে সামাজিক মাধ্যম ব্যবহারকারী নারীদের প্রায় 89%ই কোনো না কোনোভাবে অনলাইন সহিংসতার শিকার হয়েছেন। আর বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের মতে প্রযুক্তির অপব্যবহারের ফলে অনলাইন ব্ল্যাকমেলিং, পরিচয় চুরি, ব্যক্তিগত তথ্য ফাঁসসহ নানা ধরনের অপরাধের শিকার হচ্ছেন মানুষ। ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার এখন উদ্বেগের বড় কারণ। প্রশ্ন উঠছে, স্বাধীনতা আর ডিজিটাল সন্ত্রাসের সীমারেখা কোথায়? এ অবস্থার শিক্ষার অভাব, সামাজিক অবক্ষয় আর রুচির দুর্ভিক্ষকে দায়ী করছেন সমাজবিজ্ঞানীরা। এই যে সমাজে যে অবক্ষয়, এই প্রক্রিয়ার থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে আইনের শাসন কায়েম করতে হবে, সেই সাথে আমাদেরকে মূল্যবোধের চর্চা করতে হবে। পুলিশ বলছে, মাত্রাতিরিক্ত সাইবার সহিংসতা রুখতে নিজেদের সক্ষমতা বাড়ানোর তাগিদ অনুভব করছেন তারা। আলামত সংগ্রহ, সেটা অ্যানালাইসিস, এইগুলির পর্যাপ্ত সক্ষমতা না থাকার কারণে কিন্তু অপরাধীকে আইনের আওতায় আনা আমাদের কিছুটা হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে দেশের প্রায় কোটি মানুষ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেন, তাই সাইবার অপরাধ রোধে সরকারের কঠোর উদ্যোগ নেওয়ার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঈদের টানা ছুটিতে যান্ত্রিক ব্যস্ততা ভুলে বিনোদনের খোঁজে মানুষ। এই মুহূর্তে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আছেন সহকর্মী আবু সাইদ নিশান, সাভারের ফ্যান্টাসি কিংডমে আছেন ফাহরিয়া ফারুকি এবং সিলেটের সাদা পাথর পর্যটন এলাকায় আছেন আমিনুল ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছি নিশানের কাছে। নিশান,
ঈদের ছুটিতে মানুষের পদচারণায় বিনোদন কেন্দ্রগুলো যেন প্রাণ ফিরে পায়, তারই অংশ হিসাবে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় সকাল থেকেই হাজারো দর্শনার্থীর ভিড় আমরা লক্ষ্য করেছি। এবং সেই ভিড় লক্ষ্য করার জায়গা থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে চিড়িয়াখানায় সব বয়সী মানুষ কিন্তু এখানে ভিড় করেছেন এবং কাউন্টারগুলোতেও আমরা দেখেছি যে অনেক মানুষের সমাগম। এবং সেখান থেকে আমরা দর্শনার্থীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম, তারা আসলে এই চিড়িয়াখানায় এসেছেন যে বাঘ, হরিণ, বানর থেকে শুরু করে বিভিন্ন পশু পাখি দেখতে, এবং সেখানে কিন্তু শিশুদের উচ্ছ্বাসটাই সবচেয়ে বেশি লক্ষ্য করা গিয়েছে। এবং আমরা আরও যেটা এই চিড়িয়াখানায় এসে জানতে পেরেছিলাম যে এই অ্যালবিনো প্রজাতির সাদা মহিষ ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে এবারে চিড়িয়াখানায় আরও অনেক বেশি মানুষের সমাগম লক্ষ্য করা গেছে। এবং তারা বলছেন যে টিভিতে বা মোবাইলে তারা যে অ্যালবিনো জাতির সাদা মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখেছেন, তারা এবার সরাসরি সামনাসামনি এক নজর দেখতে তারা এই জাতীয় চিড়িয়াখানায় আসছেন। এবং শিশুদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছিলাম যে বিভিন্ন পশু পাখি, বাঘ, হরিণ, জিরাফ দেখার পাশাপাশি তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দেখে সবচেয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং এই উচ্ছ্বাসের অংশের থেকে কিন্তু তারা আমাদেরকে বারবার বলছেন যে এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কিন্তু পরিবার পরিজন নিয়ে যে এই শিশুরা এবং বাচ্চারা যে আসছেন, তারা কিন্তু আসলে এই আনন্দটা আসলে অনেক বেশি প্রকাশ করছেন। এবং তারা বলছেন যে তাদের বাবা মার সাথে তারা এই বিভিন্ন পশু পাখি দেখে তারা আসলে খুবই উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং তারা বলছেন যে এই ডোনাল্ড ট্রাম্পের এইকে কেন্দ্র করেই কিন্তু তারা সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন। এবং এই যে জিরাফ থেকে শুরু করে বিভিন্ন বন্যপ্রাণী দেখে শিশুরা প্রকাশ করছেন আনন্দ, এরকমই আরেকটি বিনোদন কেন্দ্রের খবর জানাতে আমাদের সাথে সাভারে ফ্যান্টাসি কিংডমে আছেন সহকর্মী ফারিয়া ফারুকি। এখন চলে যাব তার কাছে। কুরবানির ব্যস্ততা শেষে আজকে ঈদের দিন আস্তে আস্তে বেলা বাড়ার সাথে ওয়াটার কিংডমগুলোতে, বিনোদন পার্কগুলোতে জমতে শুরু করেছে মানুষের ভিড়। আমি এখন আছি সাভারের ওয়াটার কিংডমে। এখানে সকাল 10টার পর থেকে খুলে দেওয়া হয় এখানকার ওয়াটার কিংডম সেকশনটি, এবং আস্তে আস্তেই জনসমাগম বাড়তে থাকে। এবং দুপুর 2টার পর যখন ডিজে পার্টি শুরু হয়, তখন আস্তে আস্তে এখানে লোক সমাগম আরও কিছুটা বৃদ্ধি পেতে থাকে। 500 টাকা, মাত্র 500 টাকা প্রবেশ মূল্য দিয়ে এখানে দর্শনার্থীরা প্রবেশ করছে, এবং একই সাথে তারা গরমের স্বস্তি কিছুটা মেটাতে এবং একই সাথে ঈদ আনন্দকে আরও বেশি করে উদযাপন করতে এই ওয়াটার কিংডমে আসছে। এবং তারা অনেকটাই স্বস্তির সাথে এখানে ঈদ উদযাপন করতে পারছে, যেহেতু অন্যান্য বারের তুলনায় বা অন্যান্য ঈদের তুলনায় এবার ভিড় কিছুটা হলেও কম। আমরা এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছিলাম। হ্যালো, তো এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছে এখানকার সার্বিক নিরাপত্তার ব্যাপারে তারা যথেষ্ট সচেতন আছে, এবং কর্তৃপক্ষও চেষ্টা করছে যেন এখানে সবাই নির্বিঘ্নে তাদের ঈদ উদযাপন করতে পারে। আমার কাছে ওয়াটার কিংডম থেকে এই ছিল সর্বশেষ। এখন চলে যাব সিলেটে, সেখানে আছে সহকর্মী আমিনুল ইসলাম। সময় যত যাচ্ছে সিলেটের পর্যটন স্পটগুলোতে বাড়ছে পর্যটকদের সংখ্যা। আমরা সকালেও জানিয়েছিলাম আমরা সিলেটের এই মুহূর্তে রয়েছি সাদা পাথর এলাকায়। এই সাদা পাথর ছাড়াও সিলেটের যে বেশ কয়েকটি পর্যটন স্পট, বিশেষ করে জাফলং, রাতারগুল এবং অন্যান্য যেসব জায়গা রয়েছে, লালাখাল, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, সবগুলো জায়গাতেই কিন্তু দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম পর্যটকদের কানায় কানায় উপচে পড়া ভিড়। এই পর্যটকরা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। তারা গেল রাত থেকে আসলে আমরা দেখেছি বিভিন্ন হোটেল মোটেল যেগুলো রয়েছে সেই হোটেল মোটেলগুলোতে বুকিং করেছেন। কোনো জায়গাতেই আসলে এই মুহূর্তে পর্যটক ধারণের ঠাঁই নেই। যত সময় যাবে, অর্থাৎ আজকে যারা এখানে এসেছেন সাদা পাথরে, তারা আগামীকালকে তাদের প্ল্যান রয়েছে তারা যাবেন জাফলংয়ে, আবার আজকে যারা জাফলংয়ে রয়েছেন তারা আসবেন কালকে সাদা পাথরে। এরকম
এরকম করে ঘুরে ঘুরে আসলে সিলেটের যেসব সৌন্দর্য তারা উপভোগ করছেন। বিশেষ করে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরাতে যে অংশটি দেখা যাচ্ছে, পেছনে হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়, এরপরে আসলে যে ধলাই নদ যেটি আসলে ভারতের ভেতর থেকে এসেছে, এই স্বচ্ছ জল এবং আকাশে মেঘ, অনেক সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা। এই জায়গাটিতে যেভাবে পর্যটকরা আসছেন সেভাবে আসলে নানা ধরনের সেবার ব্যাপারগুলো নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে যদি আরও একটি গুরুত্ব দেওয়া হতো, এমনটি আসলে পর্যটকরা বলছেন। তারা বলছেন যে এখানে খাবার পানি এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা রয়েছে সেগুলো যদি নিশ্চিত করা যায়, পর্যটকের সংখ্যা আরও বাড়বে এবং এই যে ঈদের ছুটিটি রয়েছে, এই ঈদের ছুটিতে ধারণা করা হচ্ছে প্রায় 1 লাখের বেশি পর্যটক সিলেটে আসলে এসেছেন। তো এই ছিল আমার কাছ থেকে সিলেটের সাদা পাথরের সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর জাতীয় চিড়িয়াখানা, সাভারের ফ্যান্টাসি কিংডম এবং সিলেটের সাদা পাথর এলাকায়। এবার বাণিজ্যের সংবাদ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, পাহাড়, বন আর ঐতিহ্যবাহী স্থাপনা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই বাংলাদেশের পর্যটন শিল্পে। তার উপর সাম্প্রতিক হামের সংক্রমণ আতঙ্ক বাড়িয়েছে বিদেশি পর্যটকদের। পার্শ্ববর্তী মালদ্বীপ কিংবা পাকিস্তান পর্যটন খাতকে অর্থনীতির বড় শক্তিতে পরিণত করছে, তখন পরিকল্পনা আর প্রচারণার ঘাটতিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এই অবস্থায় বিভিন্ন দেশে দূতাবাসগুলোকে কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র, পাহাড় আর ঐতিহ্যের সম্ভাবনাতেই সীমাবদ্ধ বাংলাদেশের পর্যটন খাত। উদ্যোগ থাকলেও সঠিক পরিকল্পনা না থাকায় বাস্তবে গতি পাচ্ছে না শিল্পের বিকাশ। দীর্ঘদিন ধরে কার্যকর পরিকল্পনার অভাব, অবকাঠামোগত দুর্বলতা আর আন্তর্জাতিক প্রচারণা কম থাকায় পিছিয়ে পড়ছে পর্যটন শিল্প। নতুন করে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদের মাঝেও শঙ্কা তৈরি করেছে হামের প্রাদুর্ভাব, জানান ট্যুর অপারেটররা। সাম্প্রতিককালে এটাও কিন্তু এফেক্ট করেছে এবং আশ্চর্য যে আমাকে বেশ কয়েকটা জায়গা থেকে মেল করা হয়েছে, ইভেন শ্রীলঙ্কার থেকে একটা অপারেটর আসার আগে ওরা আমাকে বলছে যে বাংলাদেশে আসবো, তোমাদেরকে তো হামের একটু প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, সেটা আমাদেরকে এফেক্ট করবে কিনা। একই অঞ্চলের দেশ হিসেবে মালদ্বীপ ও পাকিস্তান পর্যটনে এগিয়ে যাচ্ছে দ্রুত। সমুদ্রভিত্তিক বিলাসবহুল পর্যটন, সহজ ভিসা ব্যবস্থা এবং আন্তর্জাতিক প্রচারণার মাধ্যমে মালদ্বীপ প্রতি বছর এ খাত থেকে মোট রাজস্বের প্রায় অর্ধেক আয় করে। অন্যদিকে পাকিস্তানে পাহাড়ি পর্যটন ও ধর্মীয় পর্যটনে বড় বিনিয়োগ করে বর্তমানে রাজস্ব আয় $4 বিলিয়ন ছাড়িয়েছে দেশটির। সেখানে বাংলাদেশে এ খাত থেকে আয় 45 কোটি মার্কিন ডলারেরও কম। মালদ্বীপের মতো একটা টাইনি দ্বীপ রাষ্ট্র কি কোথায় চলে গেছে ট্যুরিজমের দিক থেকে, আমরা তার জন্য আমরা কিছুই করতে পারছি না। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কিছু কাজ করলেও তা প্রত্যাশা পূরণ করতে পারছে না বলে মত বিশেষজ্ঞদের। ছোটখাটো করে অনেক কাজ হচ্ছে, ইনিশিয়েটিভ নিচ্ছে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, বাট সামগ্রিক ডেভেলপমেন্টের যে জায়গাটা, মাস্টার প্ল্যান এখনো ইমপ্লিমেন্টেড হয় নাই, এখনো ডেভেলপমেন্ট স্টেজেই আছে, অনেক দিন ধরে চলছে। পর্যটন খাত দৃশ্যমান ও আকর্ষণীয় হওয়ায় কথার ফুলঝুরিতে নয়, এখনই কার্যকর উদ্যোগ না নিলে আঞ্চলিক প্রতিযোগিতায় আরও পিছিয়ে পড়বে বাংলাদেশ, বলছেন অংশীজনরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইঞ্জিন পরীক্ষার সময় জেফ বেজোসের মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনের রকেট বিস্ফোরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভারেলে বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের রকেটটি পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরীক্ষামূলক উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে 321 ফুট উচ্চতার রকেটের নিচের অংশ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। এক পর্যায়ে ভয়াবহ বিস্ফোরণ হয়। ঘটনার পরপরই ব্লু অরিজিনের পক্ষ থেকে এটিকে যান্ত্রিক ত্রুটি হিসেবে উল্লেখ করে তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে। সংস্থাটির প্রতিষ্ঠাতা জেফ বেজোস এক বিবৃতিতে জানান, তারা দ্রুতই এই ধাক্কা কাটিয়ে উঠে নতুন করে কাজ শুরু করবেন। এর আগে গত মাসেও এই রকেটটি একটি যোগাযোগ উপগ্রহ সঠিক কক্ষপথে পাঠাতে ব্যর্থ হয়। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চামড়ার বাজারে সিন্ডিকেটের হানা, কারসাজি করে দাম কমানোর অভিযোগ। মধ্যস্বত্বভোগের দৌরাত্মে চট্টগ্রামে বিপুল পরিমাণ নষ্ট। সনদের ফাঁদে রফতানির বাজার। দুই সিটির বেশিরভাগ জায়গার কোরবানির বর্জ্য অপসারণ, কিছু জায়গায় পড়ে থাকায় বাসিন্দার ক্ষোভ।
অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থার দাবি প্রশাসকের। এবং 8 দিনে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। কালই দেয়া হবে প্রতিবেদন। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার। এ ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তাজবিলা খান। ধন্যবাদ ইনান। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।